দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আমরা আজকে একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলতে চাই, আর সেটি হচ্ছে কোলন ক্যান্সার। আমরা জানি যে নীরব ঘাতকের মতো অনেকের দেহে বাসা বেঁধেছে এই কোলন ক্যান্সার। অনেকে হয়তো প্রাথমিকভাবে লক্ষণগুলোকে উপেক্ষিত থাকে, অনেকে নীরবে সহ্য করে যায়, অনেকে হয়তো প্রকাশ করে না। কিন্তু যখন সেটি গুরুতর বা জটিল আকারে প্রকাশিত হয় তখন হয়তো যতটুকু চিকিৎসা করার প্রয়োজন ছিল সেটা করা হয় না, তখন কিছুই করার থাকে না, জীবন সংশয়ের মুখে পড়ে যায়। কিন্তু এই কোলন ক্যান্সার এবং কোলন সংক্রান্ত যে রোগগুলো রয়েছে সেগুলোর কিন্তু যথাযথ চিকিৎসা রয়েছে, আধুনিক চিকিৎসা রয়েছে, এবং প্রতিরোধ এবং লক্ষণগুলো যদি জানা যায় তাহলে কিন্তু সেটি স্ক্রিনিংয়ের ব্যবস্থা রয়েছে। এই সবগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে চাই, এবং এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের সাথে আজকের আলোচনায় আমরা যুক্ত করেছি ডাক্তার ফাইজুর রেজা, কনসালটেন্ট সার্জন, জেনারেল ল্যাপারোস্কোপি অ্যান্ড কোলোরেক্টাল সার্জারি অ্যান্ড স্পেশালি ট্রেন্ড ইন রোবোটিক সার্জারি, সিনিয়র ক্লিনিক্যাল লেকচারার, ফ্যাকাল্টি অফ মেডিসিন, ইউনিভার্সিটি অফ নটরডেম, সিডনি, অস্ট্রেলিয়া থেকে। ডাক্তার ফাইজুর রেজা, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য। দর্শক এবং সবাইকে আসসালামু আলাইকুম এবং স্বাগত। খুবই আসলে ভালো লাগলো যে আসলে একদম সুদূর আমরা সিডনি থেকে, অস্ট্রেলিয়া থেকে আপনাকে আজকের এই সকালে আপনাকে পেয়েছি, এবং খুবই দারুণ একজন তরুণ, আমি সুদক্ষ একজন সার্জন, বাংলাদেশি একজন সার্জন, যিনি ওখানে কনসালটেন্ট হিসেবে কাজ করছেন দীর্ঘদিন সুনামের সাথে। সেটি আমাদেরকে ভীষণভাবে আনন্দিত করেছে। ধন্যবাদ। তো আমরা শুরুতে জানতে চাই যে আপনার এই যে ব্যাপক যে জার্নি, যেখানে আপনি ইউকেতে কাজ করেছেন দীর্ঘ সময়, মানে বাংলাদেশ থেকে গ্র্যাজুয়েশন করার পর থেকে পরবর্তী ক্যারিয়ারটা আপনি বাইরেই করেছেন, তো হঠাৎ করে এই কোলোরেক্টাল সার্জারির পিছনে যাওয়ার পিছনে কারণটি কি এবং কিভাবে আপনাকে অনুপ্রাণিত হয়েছেন? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ ছেড়েছি প্রায় 20 ইয়ার্স, এবং এই গত 20 বছরই দেশের বাইরে কাজ করার সুযোগ হয়েছে অ্যাজ এ ডক্টর। শুরুতে কাজ করেছি ইউকেতে। আফটার গ্র্যাজুয়েটিং ফ্রম ঢাকা মেডিকেল কলেজ, আই থিঙ্ক আই লেফট বাংলাদেশ ইন 2004। সিন্স দেন ইউকেতে কাজ করার পরে ভাগ্যের কারণেই বলেন, ফেইট হ্যাজ টেকেন আস টু অস্ট্রেলিয়া। এবং অস্ট্রেলিয়াতে যাওয়ার পর আমার কাছে আগে থেকে মনে হতো যে মেডিকেল কলেজে থাকা অবস্থায় there is something that I like to do with hands and that can cure the patient and give them a smile at the same time. I found surgery was not only challenging, এবং at the same time it gives you a pleasure at the end. So ওই জিনিসটা আমাকে খুব মোটিভেট করতো। আর পার্টিকুলারলি কোলোরেক্টাল সার্জারি ওরকম এইম করে আসলে করা হয়নি, অনেকখানি জেনারেল সার্জিক্যাল ট্রেনিং ফিনিশ করার পর, বাট টুয়ার্ডস দ্য এন্ড I had a lot of interest in laparoscopic or hands-on surgery. Then I found surgical aspect একটা বড় অংশ হচ্ছে যে patient satisfaction. I think compared to upper GI, lower GI cancer has a better outcome. The way you introduce যে bowel cancer বা colon cancer, এটা early stage এ কিওর করা যেমন সম্ভব, এবং surgery is the mainstay of treatment. So I felt like I could save someone's life by curing their cancer with some technical expertise, with some knowledge base at the background. So I think it's like a complete package. So you can see a patient throughout their journey and you can give them a smile towards the end. খুবই চমৎকার করে বললেন যে এই যে কথাটি বললেন তার রেশ ধরে বলতে চাই যে অ্যাট দ্য এন্ড যে পেশেন্টের যে হাসিটি, যে তাকে কিউর করার পর একেবারেই অনেক সময় নিশ্চিত একটি অনিশ্চিত জীবন থেকে তাকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার যে জার্নি, সেটি কিন্তু ভীষণ আনন্দের এবং স্যাটিসফ্যাক্টরি আমার মনে হয়, এবং সেই জায়গাটি আপনাকে উদ্বুদ্ধ করেছে আমার যেটা মনে হয়। তো সেই জার্নিটি নিশ্চয়ই খুব সহজ ছিল না, দীর্ঘ পরিক্রমায় একদমই না। Of course, I'm sure to become a surgeon, regardless your location, it's very competitive throughout the world, and especially in Australia, the journey wasn't that smooth either. But thanks to Almighty Allah and our family, friends, যারা আমাকে ইন্সপায়ার করেছে, সাপোর্ট করেছেন. So the journey was more than 10 years to work as a different level of your training to come thus far to establish yourself as a specialist. There's a lots of exams and preparation and etc. Qualification সব অ্যাচিভ করার পর for the last 4-5 years I've been working as a consultant. এবং এই জার্নিটা থেকে there's so many things to learn about, to be honest. খুব একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে
nothing is unachievable if you are really determined with positive thinking, steadfast and persevere in your career. জি So I think on that regard I must say এই জার্নিটা থেকে অনেক কিছু লার্ন করার একটা ফেজ ছিল, যেমন to build passion about your career. So I think that's what take someone to the next level. একদম So আমার কাছে মনে হয়েছে যে কাজে যে পরিমাণ ডিভোশন ওইটা থেকে যে প্যাশনটা ডেভেলপ করে, দ্যাট অ্যাকচুয়ালি লিড ইউ টু গিভ এ বেটার কোয়ালিটি অফ লাইফ to the people those who come to get the service. So I think that's what motivates, I'm sure, most of the doctors. জি নিশ্চয়ই আমরা এই বিষয়ে আরো কথা বলবো। এখন আমরা একটু ক্লিনিক্যাল Sure. বা বিষয়টিতে চলে আসি যে আজকে যে বিষয়টা ছিল কোলন ক্যান্সারের লক্ষণ প্রতিরোধ ও আধুনিক চিকিৎসা। আমরা যে অস্ট্রেলিয়ার পার্সপেক্টিভ পরে আসবো, আমরা আমাদের দেশের পার্সপেক্টিভ যদি চিন্তা করি, কোলন ক্যান্সার কিন্তু এখন একটি আমরা বলবো যে খুবই অগ্রগামী একটি ক্যান্সার যেটি মানুষকে আক্রান্ত করছে এবং অনেক মৃত্যুর কারণ হচ্ছে। সো এই কোলন ক্যান্সারের আসলে প্রাথমিক লক্ষণগুলো যদি আমরা জানতে চাই, যে একটা মানুষ কত বয়সের পর বা কতদিন সময়ের পর একটি যদি স্ক্রিনিং এজ থাকে, তাহলে কোন কোন লক্ষণগুলো তাকে ভাবাবে যে না আমার আসলে ডাক্তারের কাছে যাওয়া উচিত? খুব রেলেভেন্ট কোয়েশ্চেন। আমার কাছে মনে হচ্ছে দেশ worldwide there's so many changes, especially in genetics as well as on environmental impact জি on our health. সো কিছু কিছু ডিজিজ আমার মনে হয় যে যখন আমরা মেডিকেল কলেজের স্টুডেন্ট ছিলাম, আই এম টকিং অ্যাবাউট লেট 90s, মিড টু লেট 90s, কোলন ক্যান্সার খুব বেশি প্রেভেলেন্ট বাংলাদেশে ছিল বলে আমার মনে পড়ে না, কিন্তু আমি প্রিটি শিওর রিসেন্টলি অর লেটলি আই হ্যাভ কাম অ্যাক্রস উইথ এ নাম্বার অফ পেশেন্টস, যেটা কিনা আমাকে ভাবাচ্ছে এই অর্থে যে আমি শিওর যে কোলন ক্যান্সার ইজ অলসো ইন এ হায়ার in numbers, especially in Indian subcontinent, in Bangladesh, especially not only in Bangladesh, even overseas আমরা যারা কাজ করি ethnic minority গ্রুপে it's becoming more and more common. জি তো প্রাথমিক যে লক্ষণগুলোর কথা আপনি বলেছেন তার মধ্যে মনে রাখতে হবে early bowel cancer may not have any symptoms. So it's very important. If you have a normal health with normal appetite, with no weight loss, it doesn't mean that you do not have any cancer harboring inside your body. What I mean is, yes, there are some role of screening, which I'll come to and have a chat with about in a second, but symptomগুলোর মধ্যে আমার কাছে প্রথমে যে জিনিসটা মনে হয় alteration in your bowel habit. If there's any change in your bowel habit, Right. so আমি sure প্রত্যেকেই they have their own aptitude in their mind. They know when, you know, how often they go to toilet, when twice or 3 times a week. সেই জিনিসটা যদি আপনার কোনো ব্যত্যয় বা চেঞ্জ হয়, alteration in bowel habit, few days of constipation and then diarrhea, or sometimes you feel like your bowel is not fully evacuated, or you don't feel that have that satisfaction of fully completing of your bowel motion. So that's something you need to keep in mind. পায়খানার রাস্তায় রক্ত যাওয়া, যেটাকে আমরা রেকটাল ব্লিডিং বলি, regardless of its color. So you need to take it seriously if you are above the age of 40. Even in younger, if it happens repeatedly, you should go and visit your doctors. So change in your bowel habit এবং আপনার পায়খানার রাস্তায় রক্ত বা discoloration of your poo. At the same time, recent কোনো ব্লাড টেস্টে যদি ধরা পড়ে আপনার ব্লাড কাউন্ট হেমোগ্লোবিন কম অথবা আয়রন লেভেল কম, that also can be red indication. কোনো ব্লাড যাচ্ছে কোনো ভাবে, or you have an unexplained cause of weight loss, or you have tummy pain which cannot be explained by an ultrasound scan or a CT scan. Right. You can have a complete normal ultrasound scan and CT scan with a cancer growing inside your colonic lumen. So these are the most important features. Apart from that, there are other features as well. If it's a late feature, I'm talking about if you have a coughing or any palpable lump or any abnormal growth around your anal area, পায়খানার রাস্তার কাছাকাছি যদি কোনো lump feeling, অথবা আপনার groin-এ যদি কোনো growth বা lump থাকে, that needs to be checked. So going back to the basic, যদি change in your bowel habit, আপনার weight loss অথবা ক্ষুধা মন্দা হতে পারে যেটা বাংলা বলে, অথবা পায়খানার রাস্তায় কোনো রক্ত যাওয়া অথবা লো হিমোগ্লোবিন, these would be the important features. জি, ইনিশিয়াল ফিচার। যদি এই লক্ষণগুলো থাকে
তাহলে আমার মনে হয় যে আসলে দেরি করা উচিত না বা উপেক্ষা করা উচিত না। অবশ্যই না। অ্যাটলিস্ট নিকটস্থ যিনি জিপি রয়েছেন অথবা সার্জন রয়েছেন তার সাথে কথা বলা প্রয়োজন। আমরা এই কথাগুলো বলছি, একই সঙ্গে আমরা আসলে একটি প্রসঙ্গে আসতে চাই, সেটি হচ্ছে ডায়েটারি হ্যাবিট। অফকোর্স। যে আমরা যে খাবারগুলো খাচ্ছি এটা নিয়েও কিন্তু অনেক ধরনের কথা রয়েছে, যে আমাদের যে ফুড হ্যাবিট বা ফুড স্টাইল সেটা অনেক সময় হেলদি না। আমরা দেখা যাচ্ছে যে আমরা খুব বাইরের ভাজা পোড়া খাচ্ছি, বাইরের ফুড খাচ্ছি, এখন বর্তমান বিশ্বে তাই ট্রেন্ড চলছে। তো এই যে এই ফাইবার জাতীয় খাবারের একটি ভূমিকা রয়েছে কোলন ক্যান্সারের ক্ষেত্রে, সেক্ষেত্রে আসলে আমাদের সুষম বা ব্যালেন্স ডায়েটের মধ্যে আসলে ফাইবারের রোল কতখানি বা কোলন ক্যান্সার প্রতিরোধে কতখানি সাহায্য করতে পারে? ইটস ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আমার কাছে মনে হচ্ছে খাবার বা প্রিজারভেটিভস ইন ফুড, স্টোরেজ ফুড অথবা বার্নড আউট ফুড অথবা কুকড ফুড, যেটা হলো আমরা ফাস্ট ফুড বলি, ফাস্ট অ্যান্ড কুইক প্রসেসড মিট দিয়ে যেটা করা হয়, that's actually quite harmful, especially for colon. The reason behind the way our body is created, we want the food to go and pass in a different parts of the intestine and allow the normal gut bacteria to actually help them in digest and disintegrate. So এই পুরো প্রসেসটাকে খুব ফাস্ট এবং কুইক করতে গিয়ে যেটা হচ্ছে, we are taking less fiber, more meat, and those meats are processed. So gut flora যে mucosal lining এবং underlying যে genomic mutation গুলো হচ্ছে, that actually affects in the genetic sequence. So that means 2-3 generation আগে যেটা আমরা চিন্তাও করতে পারতাম না যে আমাদের বাঙালি জেনারেশন বা আমাদের ফ্যামিলি কারো বাউল ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, but due to that food habit for last 10-20 years, so these genomic sequences are changing. So that put us on a higher risk of getting a bowel cancer. Now, importance of fiber. So fiber যখন বেশি খাওয়া হয়, that means less likely you become constipated. So constipation, even though is not a, I would say, risk factors, but it can delay in the diagnosis of bowel cancer. So long-standing lack of fiber is a relatively low risk factors for bowel cancer. But at the same time, যদি ফাইবার বেশি খাওয়া হয়, ওই সিমটমগুলো থাকে না, then you know that if anything comes out abnormal, that can be picked up early. সেটাই করতে চাই। ডক্টর ফাইজুর, আমরা আসলে যে ব্যাপারটি নিয়ে কথা বলছিলাম, যে কোলন ক্যান্সারের সাথে যে যে রিস্ক ফ্যাক্টরগুলো রয়েছে, বিশেষ করে কাদের হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ফ্যামিলিয়াল একটা প্রিডিসপোজিশন থাকে কিনা, লিঙ্ক থাকে কিনা, এই জায়গাগুলো যদি আমাদেরকে একটু বলতেন আর কি। আচ্ছা, না ধন্যবাদ, খুব রেলেভেন্ট কোয়েশ্চেন। তবে যেটা জানতে হবে যে এইজ হচ্ছে গিয়ে নাম্বার ওয়ান রিস্ক ফ্যাক্টরস একদম। সো এইজ আমি যদি বলি যে 55-60 অ্যাবাভ উইথ সাম চেঞ্জ ইন ইয়োর বাউল হ্যাবিট, ইট নিডস টু টেক ইট ইন এ সিরিয়াস কনসিডারেশন। সো এইজ, বয়স, ফ্যামিলি হিস্ট্রি, কারো যদি নিকট আত্মীয় বা আমরা বলি ফার্স্ট ডিগ্রি রিলেশনশিপ, যেটা বাবা মা ভাই বোন অথবা সেকেন্ড ডিগ্রি কাজিন অথবা সেকেন্ড কাজিন, তো ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি রিলেটিভের যদি বাউল ক্যান্সার থাকে, অথবা তাদের যদি ফ্যামিলি হিস্ট্রি অফ ইনফ্লামেটরি বাউল ডিজিজ বা এক ধরনের নন স্পেসিফিক ইনফ্লামেটরি বডিতে কন্ডিশন হয়, যেগুলা ক্রোনস ডিজিজ অথবা আলসারেটিভ কোলাইটিস নামে পরিচিত, ওই ধরনের ডিজিজ থাকাটা একটা রিস্ক ফ্যাক্টরস। কিছু কিছু জেনেটিক কন্ডিশন বডিতে থেকে যায়, এটা বংশ পরম্পরায় এটা ট্রান্সফার হতে পারে। তার মধ্যে একটা লিঞ্চ সিনড্রোম আমরা বলে থাকি, আরও হতে পারে প্রিভিয়াস হিস্ট্রি অফ হার্টস্প্রাং ডিজিজ বা কোনো ছোটোবেলায় কোনো বাউল ক্যান্সারের বা কোনো যদি বাউল সার্জারি কোনো যদি হিস্ট্রি থাকে। এর বাইরে যদি প্রিভিয়াস কোনো রেডিয়েশনের হিস্ট্রি থাকে, অথবা অন্য কোনো ইন্ট্রা অ্যাবডোমিনাল বা পেটের ভেতর কোনো যদি সার্জারির হিস্ট্রি থাকে, অথবা কারো যদি প্রিভিয়াস কোনো পলিপ বা ছোট গ্রোথ ফ্রম ইন্টেস্টাইন যদি রিমুভ করার কোনো হিস্ট্রি থাকে, তাহলে দিস অল ফলস আন্ডার জেনেটিক রিস্ক। খুবই চমৎকার করে বললেন যে রিস্কের মধ্যে যারা রয়েছে তাদেরকে। তো সেই ক্ষেত্রে একটি কথা চলে আসে, সেটি হচ্ছে যে আমরা অনেক সময় যেহেতু আমাদের বাউল বা লার্জ গাঁটটি দীর্ঘ অনেক বড়, অনেক সময় বাইরে থেকেও সেটি বোঝার কোনো উপায় নেই যে স্ক্রিনিং, কিন্তু সেক্ষেত্রে স্ক্রিনিং একটি দারুণ আধুনিক পন্থা, যে যার মাধ্যমে যে এই যে এজের রিলেভেন্সি যারা বললেন তাদেরকে একটি নির্দিষ্ট সময় পর পর চেক করা, এবং সেই চেক করাটি আসলে তো খালি চোখের সম্ভব নয়, সেটি
নিশ্চয়ই কোনো একটি যন্ত্রের মাধ্যমে, যেটি আমরা কোলোনোস্কোপি বলে থাকি আর কি, সেটির মাধ্যমে। তো এই স্ক্রিনিং এর প্রসেসটি যদি আমাদেরকে বলতেন, বিশেষ করে অস্ট্রেলিয়ায় আসলে কিভাবে সেটি করা হয়ে থাকে। অস্ট্রেলিয়া এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বা যাদেরকে আমরা হেলথ সেক্টরে পাইনিয়ার বলে থাকি অলমোস্ট আসলে সবার প্রোটোকল বা স্টাইল বা সিস্টেম সিমিলার। সো প্রবাবলি তাদের প্রোটোকল মাইট বি লিটল বিট ডিফারেন্ট, কিন্তু প্রতিটা উন্নত বিশ্বে যে জিনিসটা করা হয়, স্ক্রিনিং সেই ধরনের ক্যান্সার বা ডিজিজগুলাই করা হয় যখন পেশেন্টের কোনো সিমটম থাকে না, কিন্তু একটা নির্দিষ্ট পরীক্ষা বা টেস্টের মাধ্যমে আর্লি ক্যান্সার ডিটেক্ট করা যায়। মনে রাখতে হবে আর্লি বাউল ক্যান্সার ইজ 90% কিউরেবল। একদম। এবং বাউল ক্যান্সার হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে থার্ড মোস্ট কমন ক্যান্সার দ্যাট লিড টু ডেথ, সো আফটার লাং ক্যান্সার অ্যান্ড ব্রেস্ট ক্যান্সার। তার মানে হচ্ছে আমরা বাউল ক্যান্সার স্ক্রিনিংয়ের মাধ্যমে অলমোস্ট 60 to 70% অফ আর্লি ক্যান্সার ডিটেক্ট করতে পারি, তার মধ্যে 90% কিউরেবল। সো স্ক্রিনিংয়ের মাধ্যমে ইফ আই লুক অ্যাট দ্য নাম্বার অফ ক্যান্সার্স উইদাউট স্ক্রিনিং, ইফ আই সে ফর আমাদের নিজস্ব বোঝার জন্য যদি আমি বলে থাকি যে বছরে 100 ক্যান্সার ডিটেক্ট হচ্ছে উইদাউট স্ক্রিনিং, উইথ স্ক্রিনিং out of those 100 cancer, 50 cancer can be completely cured. So we are actually reducing almost half of the death or the cause of death secondary to bowel cancer. স্ক্রিনিং এর প্রোটোকল বা প্রশ্ন যেটা আপনি করেছেন সেটা হচ্ছে স্ক্রিনিংটা দুইটা ওয়েতে করা হয়, যেটা কমন প্রসেস অ্যাট দ্য এজ অফ 45 অস্ট্রেলিয়াতে প্রতিটি নাগরিক, সেম ইন দ্য ইউকে, ইংল্যান্ড, প্রতিটা নাগরিক তার জেনারেল প্র্যাকটিশনার বা কমিউনিটি বা ফ্যামিলি ফিজিশিয়ানের কাছে গিয়ে বলতে পারে, অথবা তাদের কাছে অটোমেটিক্যালি একটা লেটার যায়, ডু ইউ ওয়ান্ট টু টেক পার্টিসিপেট ইন দ্য স্ক্রিনিং প্রোগ্রাম। মোস্ট অফ দেম আই উড সে 97% সে ইয়েস। অ্যান্ড হোয়াট হ্যাপেন্স, যদি তারা বলে যে হ্যাঁ আমি স্ক্রিনিং প্রোগ্রামে অংশ নিতে চাই, তাহলে ফ্রম দ্য এজ অফ 49 তারা হচ্ছে গিয়ে একটা কিট বা স্পেশাল একটা কিট পোস্ট অফিসের মাধ্যমে তাদের বাসায় ডেলিভারি করে দেওয়া হয়, যেখানে তারা স্টুল স্যাম্পলগুলো কালেক্ট করে লোকাল ফিজিশিয়ান বা একটা মেডিকেল সেন্টার অথবা প্যাথোলজি সেন্টার ওই স্যাম্পলটা ড্রপ অফ করে। দ্যাট গেট টেস্টেড অ্যান্ড দে গেট এ রেজাল্ট। তারা হচ্ছে গিয়ে ওটার ফলাফলটা এক সপ্তাহের মধ্যে পেয়ে যায়। ওই ফলাফলে যদি স্টুল স্যাম্পলে বা পায়খানার ওই স্যাম্পলটায় যদি রক্ত পজিটিভ থাকে, দে আর অফার্ড টু গেট এ ফ্রি কলোনোস্কোপি। তার মানে সরকার বা গভর্নমেন্ট থেকে তাদেরকে একটা ফ্রি টেস্ট করার সুযোগ করে দেওয়া হয়, যেটা আপনি বললেন যে বৃহদান্ত, যেটা বাংলায় বলি লং কোলন অথবা ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, দ্যাট ইজ অ্যাবাউট 1.5 মিটার অন অ্যান এভারেজ। ইফ আমি যদি থিঙ্ক করি, তাহলে অত বড় লম্বা পাথওয়েটা একটা ছোট্ট টেস্টের মাধ্যমে বেড সাইডে করা সম্ভব হয় না, যে কারণে একটা ফ্লেক্সিবল একটা স্কোপের মাধ্যমে, যেটাকে আমরা কোলোনোস্কোপ বলি, এন্ডোস্কোপি টাইপ অফ এন্ডোস্কোপি। সো কোলোনোস্কোপির মাধ্যমে পায়খানার রাস্তা দিয়ে উই গো অল দ্য ওয়ে, যেখানে হলো স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইনের জাংশন পর্যন্ত ওই জায়গাটা আমরা চেক করি। এর আগে রোগীকে কিছু প্রিপারেশন নিতে হয়, কিছু বাউল প্রেপ আমরা বলি, যে কিছু পাউডার বা মেডিসিন খেয়ে ইন্টেস্টাইনটা ভেতরটা ক্লিন রাখতে হয়। এবং ওই ছবিটা, ভিউটা, অ্যাজ উই গো অ্যাজ এ ডাইনামিক পিকচার উই ক্যান সি অন দ্য স্ক্রিন। তো এইটাতে আমরা যেটা ডিটেক্ট করতে পারি, নট অনলি দ্য অ্যাডভান্স ক্যান্সার বাট অ্যাট দ্য সেম টাইম প্রি ক্যান্সারাস, মানে ক্যান্সার হতে পারে এই ধরনের ছোটো ছোটো গ্রোথগুলা। এবং এই গ্রোথগুলা ডিটেকশন আউট সে অ্যাবাউট 7 to 10% ইন স্ক্রিনিং ইন অস্ট্রেলিয়া অ্যান্ড ওয়েস্টার্ন ওয়ার্ল্ড অ্যাজ ওয়েল। সো তার মানে হচ্ছে আমরা অলমোস্ট 10টা যদি আমি স্ক্রিনিং কলোনোস্কোপি করি, অথবা যদি 100 করি ফর দ্য সেক অফ আন্ডারস্ট্যান্ডিং, তাহলে সেখান থেকে অন্তত 7 থেকে 10টা আমি আর্লি ক্যান্সার ডিটেক্ট করার সম্ভাবনা থাকে। আমি বলতে চাচ্ছি ইদার পলিপ অথবা ক্যান্সার। একদমই যথার্থ। মানে এই জায়গাটি, এবং এটা কতদিন পর পর আসলে করা হয়ে থাকে? যেমন একজন শুরু করলো, প্রথমবার করলো, তারপর এভরি 2 years প্রতিটা নাগরিক বা পেশেন্ট যেটাই বলি না কেন, তারা হলো গিয়ে কিটটা পাবে তাদের বাসায়। এভরি 2 years they will have an opportunity. However, এর মাঝখানে যে কোনো টেস্টে যদি কোনো পলিপ বা কোনো ক্যান্সার বা অন্য কোনো অ্যাবনর্মালিটি ডিটেক্ট হয়, দেন ইটস গোজ অন টু দ্য ডিসক্রিপশন। সিদ্ধান্তটা চলে যায় হচ্ছে ওই স্পেশালিস্টের উপরে টু ডিসাইড
whether the patient needs yearly আরও more frequent colonoscopy করার দরকার কলোনোস্কোপি আছে লাগবে কিনা, খুবই চমৎকার করে বললেন। আমরা আসলে একটু চিকিৎসা যে আসি, যে আসলে যদি কোলন ক্যান্সার আর্লি ডিটেকশন করা যায় অথবা যে স্টেজে ধরা পড়ুক না কেন, এর আসলে বর্তমানে সার্জিক্যাল ম্যানেজমেন্ট আপনি বললেন সবচেয়ে মানে মোস্ট প্রায়োরিটাইজড। তো এর আধুনিক আসলে সার্জারিগুলো, অনেকে দেখা যাচ্ছে যে কোলন ক্যান্সারের এই সার্জারিগুলো অনেক সময় জটিল হয়ে যায়। আমরা বিভিন্ন উদাহরণে দেখেছি যে পরবর্তী জটিলতায়ও মানুষ ভোগে। অবশ্যই। তো সেই জায়গাটি থেকে আসলে আরো একটু সুরক্ষিত করা যায় কিভাবে? এর আধুনিকায়ন কতখানি হয়েছে আপনার? আসলে আমার কাছে সায়েন্স এবং টেকনোলজিতে প্রতি বছর বা প্রতি সময় মনে হয় ইটস গোয়িং সো ফাস্ট অ্যান্ড সো অ্যাডভান্সড। ট্রিটমেন্ট যেটা 20 বছর বা 10 বছর আগে যখন ট্রেনিংয়ের ইনিশিয়াল ফেজে যেটা ছিল, এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। সো দের ইজ এ শিফটিং প্যারাডাইম টুয়ার্ডস লাইক মোর কিউরিং অ্যাসপেক্ট। সো এখন মোর প্রিভেন্টেটিভ হেলথ অর আর্লি ডিটেকশন ইজ দ্য প্রায়োরিটি। সো দ্যাটস ওয়ার দ্য ইম্পর্টেন্স, আমরা যেটা বললাম স্ক্রিনিং এবং আর্লি ডিটেকশন। বাউল ক্যান্সার মনে রাখতে হবে এটা ডিফারেন্ট স্টেজে ডায়াগনোসিস হতে পারে। সো স্টেজিং একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো এখানে আমরা অ্যাজ এ ক্লিনিশিয়ান যে কোনো বাউল ক্যান্সারই আমি বলবো অলমোস্ট 70 to 80% bowel cancer we discuss in a meeting we call multidisciplinary team meeting MDT. Almost most of the hospital are attached to a unit যেখানে আমরা স্পেশালিস্ট সার্জন, গ্যাস্ট্রোএন্টারোলজি যদি এন্ডোস্কোপি করে থাকে তারা থাকেন, রেডিওলজিস্ট যারা হলো স্ক্যান করেছেন তারা থাকেন, প্যাথোলজিস্ট যারা হলো বায়োপসি করেছেন তারা থাকেন, মেডিকেল অনকোলজিস্ট, রেডিয়েশন অনকোলজিস্ট, জেনেটিসিস্ট, জেনেটিক এক্সপার্ট তারা থাকেন, অ্যাজ ওয়েল এজ স্টোমা থেরাপিস্ট অথবা অ্যানেস্থেটিস্ট তারাও থাকেন। তো এই মাল্টিডিসিপ্লিনারি টিমে আমরা উইদিন 2 weeks অফ ডায়াগনোসিস অফ ক্যান্সার উই প্রেজেন্ট দ্য কেস। সো কেস টু কেস বেসিসে হচ্ছে ট্রিটমেন্টটা টেইলর করা হয় বা ডাইরেক্ট বা ট্রিট করা হয়। তবে ইন জেনারেল সার্জারি ইজ দ্য মেইন স্টে অফ ট্রিটমেন্ট প্রোভাইডেড দ্য ক্যান্সার অথবা এই গ্রোথটা যদি আর্লি স্টেজে যে ডায়াগনোসিস হয়। যদি এটা অ্যাডভান্স স্টেজে হয় তার মানে হচ্ছে ক্যান্সারটা নট অনলি উইদিন দ্য ইন্টেস্টাইন, ইট হ্যাজ গন আউটসাইড দ্য ইন্টেস্টাইনাল লুমেন, অথবা অন্য কোনো অর্গানে যদি এটা ছড়িয়ে পড়ে, সেটা হতে পারে লাংস, সেটা হতে পারে লিভার, then the treatment can be in a different way. So surgery may not be the first day of treatment. Right. So in summary আমি বলবো it's a multi-model and multifaceted treatment and it's individualized even though আমরা একটা প্রোটোকল ফলো করি, কিন্তু এটা ডিপেন্ড করে পেশেন্টের স্টেজিংয়ের উপরে। জি, এবং যে সার্জারির কথা বলছেন যে অ্যাডজেন্ট করছে যে অনেক ক্ষেত্রে এন্ডোস্কোপিক সার্জিক্যাল যে প্রসিডিউরগুলো রয়েছে সেগুলো খুব জনপ্রিয় হচ্ছে। যে দেখা যায় কাটাছেঁড়া না করে যদি সেটা বিশেষ করে পলিপেক্টমি বা যে কোনো ধরনের গ্রোথ যদি আর্লি গ্রোথ থাকে, তো সেক্ষেত্রে আসলে এই যে ডিটেকশনের যে বিষয়টি সার্জারি, সেখানে বায়োপসির একটি ভূমিকা রয়েছে যথাযথভাবে। সেই কাজটি আসলে কিভাবে আপনারা কি একেবারে সার্জারির সময় করে থাকেন, না আর্লি যখন কোলোনোস্কোপি করে থাকেন তখনই আপনারা এটা স্যাম্পলটি নিয়ে নেন? another very relevant question, এটা মনে রাখতে হবে যে পলিপ বা গ্রোথ আমরা যেটাকে বলছি, যা হচ্ছে গিয়ে লাইনিং যেটা থাকে ইন্টেস্টাইনের, ওইখানে ছোট একটা প্রজেকশন বা এলিভেশন থাকে। হ্যাঁ, ওই গ্রোথটা আর ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক্সের উপর ডিপেন্ড করে আসলে কি ধরনের গ্রোথ। ওটা হতে পারে ক্যান্সারাস অথবা নন ক্যান্সারাস। জি, প্রোভাইডেড ইটস এ ক্যান্সারাস গ্রোথ, ডিপেন্ডিং অন ক্লিনিশিয়ানের এক্সপার্টিস, I do interventional and endoscopy. The way we do যে আমরা যদি কোনো গ্রোথ বা পলিপ পাই, we use a different technology on endoscopy, narrowband imaging অথবা AI. ওখানে যদি আমার কাছে মনে হয় the polyp growth can touch the muscle layer, right, then we probably leave it. We do not remove the whole lot. We just take a sample piece. আমার কাছে যদি মনে হয় গ্রোথটা only limited to the top lining, then I remove the whole area. If necessary, depending on size, কতটুকু গ্রোথের সাইজ, সেই অনুপাতে আমরা ওই জায়গাটাকে মার্ক করে দিয়ে আসি। ইদার উই ইঙ্কড ইট, একটা ব্ল্যাক কার্বন বা কোনো কিছু দিয়ে ওই জায়গাটা মার্ক করে দিই, অথবা ক্লিপ দিয়ে আসি, যাতে পরবর্তীতে আমি গেলে বুঝতে পারি যে ওই জায়গাতে একটা গ্রোথ ছিল। এবং ওইটা আলটিমেটলি বায়োপসিতে পাঠানোর পরে ওইটা রিপোর্টটা যদি আমি দেখি যে আসলে ইট ওয়াজ নট কমপ্লিটলি রিমুভড অর দেয়ার আর সাম রিস্ক ফিচার্স উইদিন দ্যাট স্পেসিমেন, then we discuss in MDT
either we go back and retake the margin অথবা ওই অংশটুকু আমরা কেটে ফেলার জন্য ইদার কি হোল সার্জারি বা অন্য কোনো সার্জিক্যাল মানে সেই সমন্বিতভাবে সেই সিদ্ধান্তটি নেওয়া হয়ে থাকে। খুব চমৎকার করে এই প্ল্যানটি আপনি ব্যাখ্যা করলেন। আমরা একটু ফিরে আসি যে আধুনিক চিকিৎসার কথা বলছিলাম, সেক্ষেত্রে আসলে বর্তমানে যে ট্র্যাডিশনাল যে ট্রিটমেন্টটি চলছিল সে সঙ্গে এর আধুনিক যে সর্বাধুনিক পদ্ধতিগুলো কি কি আপনারা ব্যবহার করছেন, বিশেষ করে রোবোটিক সার্জারির কথা বলেছিলেন যে এর অ্যাডভান্টেজগুলো কি কি বা যেটি রয়েছে, অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোনো ভূমিকা রয়েছে কি? অফ কোর্স আই থিংক ইট বাট ইটস কামিং। আমার কাছে মনে হচ্ছে যে টেকনোলজিক্যালি যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে রিগার্ডলেস অফ দ্য অ্যাডভান্সেস ইন টেকনোলজিস এটা আসলে পেশেন্টকে কতখানি উপকার করতে পারে সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। সো অ্যাগেইন গোয়িং ব্যাক টু দ্য বেসিক, আমরা কেস বাই কেস এটা সিলেক্ট করি কোন কেসটা কীভাবে করে করতে হয়। বাউল ক্যান্সার ইন্টেস্টাইন 1.5 মিটারের কোন অংশে আছে সেটার উপরে ট্রিটমেন্ট যেমন নির্ভর করে, ওয়েদার সার্জারি ফার্স্ট অথবা রেডিয়েশন ফার্স্ট অথবা রেডিয়েশন অ্যান্ড কেমোথেরাপি ফার্স্ট ফলোড বাই সার্জারি, all depends on the methodology or technical aspect. In general আমি যদি বলি যে বাউল ক্যান্সার ক্যান বি রিমুভড তিনভাবে করা যেতে পারে। ওপেন অপারেশনের মাধ্যমে, এটা বিগ কাট যেটা হলো ওল্ড ট্র্যাডিশনাল ওয়ে। এটা হতে পারে ছোট্ট একটা কাট উইথ অ্যান অ্যাসিস্ট অফ ল্যাপারোস্কোপিক, সো হোয়াট উই কল ল্যাপারোস্কোপিক সার্জারি বা কি হোল, বডির মধ্যে 4টা ফুটা করে বা যেটা করা হয়। যদিও স্পেসিমেনটা রিমুভ করা যেতে পারে ন্যাচারাল এক্সেস দিয়ে, পাথওয়ে দিয়ে, অথবা থ্রু দ্য টামি বা পোর্টের মাধ্যমে। সেখানে ছোট একটা কাট লাগবে। সো সেলাইবিহীন বা কাটবিহীন অপারেশন আছে বলে আমার জানা নেই, ইভেন ফর আ রোবট। রোবোটিক সার্জারি ইজ মোর ইউজফুল ফর some certain types of bowel cancer, not types in such, rather than their anatomical location. In general, right side বা ডান দিকে অথবা বাম দিকে যে কোনো ক্যান্সার এই রোবোটিক সার্জারির মাধ্যমে রিমুভ করা যায়। যেহেতু এটা কস্টলি একটা প্র্যাকটিস এবং ইট নিডস এ টেকনিক্যাল এক্সপার্টিস অ্যাজ ওয়েল। সো ইন জেনারেল পেলভিক ডাইসেকশন বা তলপেটের যে ডাইসেকশন ওই অংশটুকু রোবোটিক সার্জারির মাধ্যমে আমরা করে থাকি, অথবা সার্টেন টাইপ যেখানে অ্যাডিশনাল স্পেয়ার অফ হ্যান্ড ক্যান বি ইউজফুল, অথবা আমরা যদি মনে করে থাকি যে রোগীটার সাবসিকুয়েন্ট কিছু ট্রিটমেন্ট দরকার যেটাতে রোবটে হচ্ছে লেস্ট হ্যান্ডলিং অফ দ্য টিস্যু, যে কারণে রিয়াকশনটা কম হয়, পরবর্তীতে তার অন্য অন্য ট্রিটমেন্ট পাওয়াটা আরো সহজ হয় একটু। রাইট, খুবই চমৎকার করে বললেন এই বিষয়গুলো নিয়ে। আমি যদি একটু আসলে অন্যান্য কোলনের, শুধুমাত্র ক্যান্সার নয়, অন্যান্য যে সাধারণ রোগগুলো নিয়ে মানুষ ভুগছে, অনেক সময় মিসগাইডেড হচ্ছে, দেখা যাচ্ছে যে এটা হেমোরয়েডসের প্রবলেম, ব্লিডিং হচ্ছে, কনস্টিপেশনের সাথে যেটি জড়িত, অনেকের দেখা যাচ্ছে যে ইনফ্লামেটরি বাউল ডিজিজ থাকছেন, মাঝে মাঝে সেখান থেকে ব্লাড যাচ্ছে, অনেকের কনস্টিপেশনের কারণে অনেক সময় ব্লাড যাচ্ছে। তো এই অন্যান্য যে চিকিৎসাগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে আসলে কতখানি আধুনিকায়ন এসেছে? বিশেষ করে আমরা বলছি যে পাইলস বা হেমোরয়েডস কিন্তু একেবারেই একটা খুব কমন একটা রোগ এবং মানুষ অপচিকিৎসার শিকার হয়। সেক্ষেত্রে আসলে বর্তমানে আধুনিক চিকিৎসাগুলো কি কি হচ্ছে সেখানে? হেমোরয়েডস বা প্রক্টোলজি আমরা ওই পুরো এরিয়াটাকে যদি বলি, পায়ুপথ বা পায়খানার রাস্তায় যে অসুখগুলো হয়, এটা একটা সোশ্যাল ট্যাবু। আমরা অনেক সময় এটা আনকমফোর্টেবল থাকায় অনেক সময় ওইভাবে করে ডাক্তারের কাছে যেতে চায় না, স্পেশালি ফর ফিমেল। কিন্তু এটা মনে রাখতে হবে, ইটস এ ভেরি কমন কন্ডিশন। আমি আমার প্রত্যেক পেশেন্টকেই যদি বলি দ্যাটস এরিয়া অফ মাই ইন্টারেস্ট ইজ প্রক্টোলজি, সো আমি রোগীকে বলি যে হেমোরয়েডস, এভরিবডি ইজ বর্ন উইথ হেমোরয়েডস। ওয়ে কোয়েশ্চেন যে হচ্ছে সিমটোম্যাটিক কিনা, ঠিক ব্লিডিং হচ্ছে কিনা, ডায়াগনোসিস কারেক্ট করাটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। আমার কাছে মনে হয় প্রথম আমার পরামর্শ হবে রোগীদের কাছে, পায়ুপথ বা পায়খানার রাস্তায় যদি আপনার কোনো সমস্যা থাকে এটাকে অবহেলা করার কোনো সুযোগ নাই, কারণ দে ডি নট গিভ ইউ এনাফ টাইম, ইট বিকামস ভেরি নটোরিয়াস। এটা খুব খারাপ দিকে চলে যেতে পারে ইফ ইউ ডি নট টেক ইট সিরিয়াসলি। তবে আপনি যদি প্রপার একটা ডায়াগনোসিস পেতে পারেন, অ্যাভয়েডিং সার্জারি উড বি মাই রেকমেন্ডেশন ইন মোস্ট অফ দ্য হেমোরয়েড কেসেসে, হ্যাঁ, পালস বা হচ্ছে এই ধরনের ক্ষেত্রে। তবে পালস যখন কারো হয় বুঝতে হবে দেয়ার ইজ আন্ডারলাইং কন্ডিশন। সো ইনস্টেড অফ আমরা যদি পালস ট্রিটমেন্টটাকে ফিক্স করার আগে যদি আমরা ট্রিগারিং ফ্যাক্টর যেটার কারণে পালস ডেভেলপ করেছে, হতে পারে কনস্টিপেশন,
বডি হ্যাবিটাস, টাইপ অফ জব অ্যান্ড এটসেট্রা, ওই জিনিসগুলোর যদি আমরা লাইফস্টাইল মডিফাই করতে Modification পারি করতে দেন উই পারি। ক্যান অ্যাভয়েড সার্জারি। Right. অ্যান্ড দেন ডিপেন্ডস অন দ্য সিভিয়ারিটি অফ পাইলস, যেটা হচ্ছে কি আপনার অ্যাডভান্স যদি হয় দেন প্রবাবলি সার্জারি ইজ নেসেসারি, বাট আর্লি স্টেজে হেমোরয়েডস is so common, I can say 50% of men at the age of 40 they would have hemorrhoids. প্রেগনেন্সিতে মহিলাদের এটা খুবই কমন, তবে আমার কাছে মনে হয় সার্জারি অ্যাভয়েড করাটা খুবই যুক্তিসঙ্গত হবে, স্পেশালি এটার সাথে যদি ফিশার থাকে বা একটা কাট থাকে এবং ওটার জন্য যদি অপারেশন লাগে, ওই পার্টিকুলার অপারেশন শুড বি ডান বাই সামওয়ান যে কিনা আসলে দে হ্যাভ এ ভেরি গুড নলেজ অফ দ্যাট পার্টিকুলার এরিয়া Right. অ্যান্ড এক্সপার্টিস, কারণ ওই অপারেশনটা ভুল হলে বা ওটার কোনো কমপ্লিকেশনে খেসারত দিতে হতে পারে সারাটা জীবন। সারাটা জীবন ধরে। এটা খুব চমৎকার করে বললেন যে জিনিসটি সহজ, কিন্তু যে কোনো সময় কিন্তু জটিল আকার ধারণ করতে পারে যদি প্রপার অ্যাটেনশন দেওয়া না হয়। আমরা একটু ভিন্ন বিষয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আপনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের বাইরে চিকিৎসা ব্যবস্থার সাথে যুক্ত আছেন, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ায়। তো বর্তমানে আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থা যেভাবে চলছে বা সরকারি এবং বেসরকারি পর্যায়ে, এবং মানুষের যে ফিনান্সিয়াল যে ক্যাপাবিলিটি, তার সাথেও এখানকার চিকিৎসাটি জড়িত, যুক্ত, এর সাথে সম্পৃক্ত। তো সেই জায়গায় আবার দেখা যাচ্ছে আপনি যেখানে কাজ করছেন সেখানে ইন্স্যুরেন্সের একটি বড় ধরনের ব্যাকআপ রয়েছে। তো এই দুটি সেক্টরকে, দুটি সিস্টেমকে কিভাবে আসলে মানে তুলনা করতে পারেন, কিভাবে দেখেন, মানে কি ইচ্ছাটি হয় আপনার? না, 20 বছর দেশের বাইরে থেকে চিকিৎসক হিসেবে কাজ করলেও মনে প্রাণে পুরোটাই বাংলাদেশি। মনটা এখানে থাকে, দেশ নিয়ে আমরা চিন্তা করি, ভাবি, বা বিভিন্ন সময় যখন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা কেউ যদি কখনো সেকেন্ড অপিনিয়ন বা কোনো বুদ্ধি পরামর্শ চায়, আমার কাছে যেটা খুব ইম্পর্ট্যান্ট মনে হয় যে আমাদের যারা শিক্ষক ছিলেন, বন্ধু বান্ধব ছিলেন, তারাই এখন ভালো ক্লিনিশিয়ান, তাদের কোনো নলেজ এবং স্কিল নিয়ে আমার কোনো ডাউট কখনোই থাকে না বা নাই। আমার কাছে মনে হয় সিস্টেমে কোথাও ফ্লজ, যেটা আমাদেরকে হয়তো কেয়ারফুলি লুক ইনটু করতে হবে। আমার কাছে মনে হচ্ছে যে আমাদের পুরা সিস্টেমটা ইজ খুব হ্যাপহ্যাজার্ড, ইট ডাজন্ট হ্যাভ এনি স্ট্রাকচার। সো আপনি ইউএসএ দেখেন, ইউরোপ অথবা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কোনো রোগী চাইলেই স্পেশালিস্ট দেখাতে পারে না। সো দ্যার হ্যাজ টু বি রেফারেল বেসড। এটা বাংলাদেশে কবে সম্ভব হবে আমি জানি না, তবে জেনারেল প্র্যাকটিশনার বা এই সেক্টরটাকে স্টাবলিশ না করে স্পেশালিস্টদের উপরে যেই প্রেশারটা পড়ে, তাতে ভুল চিকিৎসা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং আরেকটা বড় কারণ হতে পারে যে ডায়াগনোসিস রং হওয়ার পেছনে নট ক্লিনিশিয়ানস ফল্ট, আউট সে দ্য ইনভেস্টিগেশনগুলার ইন্টারপ্রিটেশন এবং ওগুলার আইডেন্টিফিকেশনটা একটু জটিলতা থাকতে পারে। যেমন একটা বিচারকের পক্ষে কখনোই ঠিক বিচার বা রায় দেওয়া সম্ভব না যদি না এভিডেন্স ঠিক করে আসে। একটা ডাক্তার যত কম সময় একটা রোগী দেখে সিদ্ধান্তে পৌঁছাতে হয়, আই ডু নট থিঙ্ক যে তার এনাফ ওই ধরনের সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বা ইনফরমেশন থাকে টু মেক দ্যাট ডিসিশন। সো দ্যাটস ভেরি চ্যালেঞ্জিং। জি, খুব চমৎকার করে বললেন। এবং আপনাকে আসলে আমরা একেবারেই শেষ পর্যায়ে, একেবারে আমাদের অনুষ্ঠানে এসেছেন সুদূর অস্ট্রেলিয়া থেকে, এবং অনেক আধুনিক তথ্য আমাদেরকে যুক্ত করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। নিশ্চয়ই ভবিষ্যতে আপনার সঙ্গে আমাদের এই বিষয়ে আবারও কথোপকথন হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ আমাদের অতিথির কাছ থেকে যে কোলন ক্যান্সার এবং কোলোরেক্টাল যে ডিজিজগুলো রয়েছে তার সম্পর্কে যে আধুনিক চিকিৎসাগুলো রয়েছে এবং কি কি করা উচিত, কি কি স্ক্রিনিং করা উচিত, কোন লক্ষণগুলো আমাদেরকে লক্ষ্য করা উচিত, গুরুত্ব দেওয়া উচিত, সবগুলো বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনায় ছিলাম, এবং আশা করি এই তথ্যগুলো আপনাদেরকে উপকৃত করবে। আপনার নিজের যত্ন নেবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।